আমার তো গুলি লাগছে হাতে, কারো তো বুক দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে, তাদের ঠিক মতো দেখতেছে না, পড়ে আছে মাটিতে লুটিয়ে আছে। যেই দেশের মানুষের জন্য, যেই দেশের জন্য আমরা আন্দোলন করলাম বা আমি গুলিবিদ্ধ হইলাম, যেখানে আমার একটা অঙ্গ চলে গেছে, সেখানে আমাকে মানে একটা মেডিকেল, সরকার একটা মেডিকেল ভর্তি হওয়ার জন্য 2000 টাকা ঘুষ চাচ্ছে। প্রয়োজনে আমার গ্রামে যতটুকু জমি আছে লাগলে আমি পুরোটা বিক্রি করে এনে আপনাদেরকে টাকা দিয়ে দিব, তারপর ওনার হাতটা একটু বাঁচিয়ে দেন। তো অনেক কিছু বলার পর ওরা অ্যান্সারটা দিল যে মৃত ব্যক্তিকে কখনো বাঁচানো সম্ভব হয় না। আমার যেই হাতটা আছে সেটা হচ্ছে আমার বাবা মা, আমার যেই হাতটা নেই সেই হাতটা হচ্ছে আপনারা সবাই, এই দেশের মানুষ, এই পুরো বাংলাদেশ। আমরা কোনো স্বৈরাচারকে দেশ শাসন করতে দিব না, কোনো খুনিকে দেশ শাসন করতে দিব না। যদি প্রয়োজনে তো আমার মরতে হয়, তাহলে আমি মরতে রাজি আছি। আমি আতিকুল ইসলাম, বর্তমান অবস্থান উত্তর আজমপুর। তো মূলত আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি গ্রামে আর কি। তো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলিটা খুবই ডাউন ফ্যামিলি আর কি, মিডল ফ্যামিলি ধরতে গেলে। তো তারা আমার পড়ালেখা খরচটা চালিয়ে যেতে পারে নাই। তো এক পর্যায়ে আমি ভাবলাম যত মানে আমার দ্বারা হয়তো পড়ালেখাটা হবে না আর কি, যত ওনার খরচ দিয়ে চালিয়ে যেতে পারতেছে না, আমি থাকতাম আমার কাকুর বাসায়, প্লাস ওনার বাসা থেকে আমি পড়ালেখাটা করছি আর কি। তো যখন ভাবলাম যে ওনারা পড়ালেখা খরচ চালিয়ে যেতে পারতেছে না, তাহলে এখানে আমার দ্বারা হয়তো পড়ালেখাটা হবে না, এরকম চিন্তা করে আমি তখন গ্রামতে চলে আসি ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে একটা জব নেই প্রিন্টে। তো সেখানে মোটামুটি ভালোই অনেকদিন জব করি, প্রায় 3 বছর কাছাকাছি। তারপর হচ্ছে ছোটো থেকে আমার একটু রাগটা বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে একটু রাগারাগি করে এমডি স্যারের সাথে রাগারাগি করে জব থেকে বেরিয়ে যাই। প্লাস 6 মাস এভাবে ফ্রি ছিলাম। তারপর এক পর্যায়ে এক বড় ভাইয়ের মাধ্যমে রাজলক্ষ্মী কমপ্লেক্স উত্তর আজমপুর, সেখানে একটা জব হয় নাকরাত জায়গা মার্কেটে। তা আনুমানিক আপনার প্রায় 2.5 বছরের মতো সেখানে জব করি। তো মোটামুটি ভালোই কাটতেছিল দিনকাল। হঠাৎ করে চলে আসলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যখন দেখলাম 15 আপনার জুলাইয়ের কাহিনিগুলো, যে আমাদের ভাইদের উপরে নির্মমভাবে গুলি করা হইতেছে, নির্মমভাবে আহত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, প্লাস সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল গ্যাস, চিটাগুলি, এগুলোর সম্মুখীন হচ্ছে আমার ভাইয়েরা, তখন এখানে নিজেকে ধরে রাখতে পারলাম না। তখন নিজের মনোবলটা কিরকম জানি নাড়া দিয়ে উঠলো যে তুই তো একটা সময় ছাত্র ছিলি, যেমন আমি একটা সময় ছাত্র ছিলাম, প্লাস হচ্ছে ছাত্ররা আমার ভাই, অবশ্যই তাদের পাশে থাকার জরুরি, এটা আমি মনে করি। আমি মনে করি সাধারণ মাইন্ডসেটের মানুষ কখনো এই মর্মান্তিক ঘটনা দেখার পর ঘরে বসে থাকতে পারবে না, বা যদি কেউ পারেও সেখানে আমি পারিনি। আমার মাইন্ডসেট আমাকে নাড়া দিয়ে বলেছে যে তোর ওদের পাশে থাকতে হবে। এরকমটা ভেবে আমি ওদের পাশে যুক্ত হই। প্লাস হচ্ছে আপনার 15 বা 16 তারিখ থেকে মেবি আমি ওদের সাথে যুক্ত হই আর কি, প্রতিনিয়ত এভাবে লড়াই করে যাইতেছিলাম। তারপর হচ্ছে 18 বা 19 জুলাই হবে আর কি, ওই দিন ফার্স্ট গুলিবিদ্ধ হই ছিটা গুলি দিয়ে। ওই দিন মোটামুটি আমি একটা ভালো আহত হই। তারপর এক পর্যায়ে আমি শুনতে পারি যে মেডিকেল যাইলে মানুষ গুম হয়ে যায়। তো আমি ভাবলাম যদি মেডিকেল যেয়ে গুমি হয়ে যাবে, মারাই যায়, তাহলে রাজপথে থেকে লড়াই কে করবে? আমাদের লড়াই করার জন্য অবশ্যই রাজপথে থাকতে হবে, প্লাস বেঁচে থাকতে হবে। তো এক পর্যায়ে আমরা পরে ওই দিনকার জন্য আর কি আপনার এলাকার ফার্মেসি থেকে এসে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যায়, আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয় আর কি। তো ওই দিন রাতটা আমি জাস্ট একটু সুস্থভাবে থাকি। তারপরও জাস্ট ঘুমাতে পারি না, এরকমটা ভেবে যে আমাদের ভাই আবু সাইদ প্রথমত যদি শুরু করা হয়, তাহলে অবশ্যই শুরু করা লাগবে যে শহীদ ভাই যারা আছে তাদের মাগফিরাত কামনা করছি, প্লাস হচ্ছে আমরা আহত যারা আছে তাদের খুবই দ্রুত সুস্থতা কামনা করছি। তো হচ্ছে যখনই ঘুমাতে যায় তখনই চোখে ভেসে আসে আমাদের আবু সাইদ ভাইয়ের বুক পেতে দেওয়া সেইগুলির দৃশ্য। যখনই ঘুমাতে যায় তখনই কানে ভেসে আসে আমাদের নির্মুগ্ধ ভাইয়ের চেয়ে পানি লাগবে চিৎকার। এইসব মর্মান্তিক ঘটনা আমাকে ঠিকমতো ঘুমাতেও দেয় না। প্লাস হচ্ছে আমি পরের দিন আবার ঠিক চলে আসি রাজপথে। তো এভাবে লড়াই করে যাই। মোটামুটি আমি ডিরেক্ট গুলি খাওয়ার আগে 3 বার আহত হই, আর 3 বারই এলাকার ফার্মেসি থেকে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যাই। তারপর হচ্ছে লাস্টে যে 5 তারিখ যেদিন আমি গুলিবিদ্ধ হই, ওই দিন হচ্ছে সকাল থেকে 11টা থেকে আমি যুক্ত থাকি হচ্ছে রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে, থানা উত্তরা পূর্ব থানার সামনে আর কি। তো এক পর্যায়ে হচ্ছে সকাল 11টা যখন একটু বাজবে তখন আমি যুক্ত হই। প্রায় 11:30টার দিকে আমি একটা খাম্বার আড়ালে ছিলাম, সামনে কোনো জায়গা ছিল না, মানে অনেক জায়গায় ওরা গুলি করার মতো জায়গা ছিল, বাট কোনো সেফটি নেওয়ার জায়গা ছিল না। তো একটা ছেলে আমাকে ওভারটেক করে যাচ্ছিলো, তো তখন আমি ওকে বললাম যে ভাইয়া সামনে যে কোনো সেফটি নাই, ডিরেক্ট গুলি করা হয়েছে, গুলি কখনো মা বাপ চিনে না, এখান থেকে আসবে একদিক দিয়ে চলে যাবে, আপনাকে মেরে ফেলতে পারে, সামনে যায় না, কোনো সেফটি নেই। তো উনি বললো যে সমস্যা নেই, কিছু হবে না, এরকমটা বলে আমাকে একটু ওভারটেক করে একটু সামনে গেছে। ঠিক ওই সময়টাতে একটা গুলি এসে ওর মাথায় লাগার পর উঠিয়ে পড়ে। তো আমার লাইফে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ছিল এটাও, যে আমার নিজের চোখের সামনে আমি জাস্ট 2 থেকে 2.5 ইঞ্চি বুলেটে মানুষের মস্তক পর্যন্ত আলাদা করতে দেখেছি। তো যখন ও গুলিটা এসে লাগে, ওই মাটিতে লুটিয়ে পড়ে, ওর মাথার মস্তকটা হচ্ছে আপনার অর্ধেকের মতো আলাদা হয়ে যায় আর অর্ধেক বেরিয়ে পড়ে যায় আর কি। তো এটা ছিল সবচেয়ে মর্মান্তিক ঘটনা। তারপর ওকে তখন আমি ওকে আনতে পারতেছিলাম না, তো অনেক চেষ্টার পর অনেক কষ্ট করে ওকে নিয়ে আসি। মানে আমি একটা ভয় কাজ করতেছি যে সামনে কোনো জায়গা ফ্রন্ট সাইড কোনো সেফটি কোনো জায়গা নেই, এটা ভেবে। তো এক পর্যায়ে আমরা ওকে ওই আন্দোলনে মোটামুটি আমি জাস্ট আমার যে 2-1টা ফ্রেন্ডকে ডেকে নিয়ে গেছিলাম, জাস্ট তাদেরকেই চিনতাম, ওখানে আমি কাউকে চিনি না। ওই আন্দোলনে যুক্ত হওয়ার কারণ হচ্ছে মূলত এটাই যে ওরা আমাদের ভাই, একটা সময় ছাত্র আমিও ছিলাম, আমাদের অবশ্যই ওদের পাশে থাকাটা জরুরি। হয়তো বা ফ্যামিলি আর্থিক অবস্থা একটু ডাউন, যার কারণে পড়ালেখাটা করায় না, বাট আমি একটা সময় ছাত্র ছিলাম। মূলত হচ্ছে ওই আন্দোলনে এরকম গান ওরা ইউজ করছে যেগুলো ইউজ করা রাইট না, AK-47 চায়না রাইফেল ওগুলো ইউজ করছে যেগুলো ইউজ করা রাইট না। তো মূলত হচ্ছে আমরা যখন ওদের বললাম যে আপনারা আর গুলি করেন না, আমরা আপনাদের সাথে লড়াই করবো না, আমাদের যা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি, বাট ওরা আমাদের কোনো কথাই শুনে নাই, ওরা ওদের মতো গুলি করেই গেছে। তারপর এক পর্যায়ে যখন আমরা ভাবলাম যে ওরা ওদের মতো যত গুলি করতেছে থামতেছে না, তাহলে আমরা কেন থামবো?
আমরা লড়াই করব। এই আপনার বিজয় উল্লাস যে মানে 5 তারিখে বিজয় উল্লাসের ঘটনা আর কি, যে মানে বিজয় একটা উল্লাস আনন্দ, সেটা আমরা ফিল করতে পারি না। বা আমরা ফিল করবো কী করে, যেখানে আমাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে গুলিবিদ্ধ করা হচ্ছে আমাদের ভাইদের প্রতি, সেখানে আনন্দটা আসবে কীভাবে মনের ভিতর? অনেক মানুষ আনন্দ করতে পারে, আমরা কিন্তু আনন্দ করতে পারিনি। আর না করতে পারার কারণ হচ্ছে এটা যে আমাদের উপর খুবই মর্মান্তিক অত্যাচার চলতেছিল ওই সময়টাতে। তো আমরা অনেক বলার পর ওরা আমাদের কথা শুনে না, ওরা ওদের মতো গুলি করেই গেছে। তারপর হচ্ছে এভাবে চলে যায় কিছুক্ষণ সময়, চলে যাওয়ার পর প্রায় যখন 3টা বা 2:30-3টা বাজবে আর কি, ঠিক সেই সময় আমি ওই খাম্বার আড়াটাতে ছিলাম, আরেকটা ছেলে আমাকে ক্রস করে যাচ্ছিলো। আমি ওকে মানা করার পর আমার কোনো কথা রিপ্লাই দেয় না, ওর মতো চলেই গেছে। তো ঠিক সেই সময় একটা গুলি এসে ওর মাথায় লাগছে। লাগার পর হচ্ছে যখন দেখলাম যে আমাদের দিকে তাক করে গুলিগুলো মারা হচ্ছে, তখন আমি ওকে মানে আনার জন্য যেতে পারতাছিলাম না। তো অনেক চেষ্টা করে যেতে পারতাছিলাম না। তারপর যখন দেখলাম ও মাটিতে পরে ধাপড়াই যাচ্ছে, প্রায় এভাবেই চলে গেছে 2 মিনিট, 1.5 থেকে 2 মিনিটের মতো। তখন হচ্ছে আমি যখন দেখলাম যে ওরা মানে গুলিগুলো একটু পরে আপনার তাক করছে রাজলক্ষ্মীর দিকে আর কি, ওইদিকে তাক করে মারতেছে, তখন আমি ভাবলাম যে একটা সুযোগ পেয়েছি। তো আমি ওকে যে আনার জন্য, ও মোটামুটি আমার থেকে হেলদি ছিল, যার মাধ্যমে ওকে আনতে একটু কষ্ট হইতেছিল। তারপর এক পর্যায়ে আমি একটু সেটসরে নিয়ে আসি, কিছুটা সময় নিয়ে আসি সেটসরে। তখন পিছিয়ে থেকে আরেকটা ছাত্র ভাই এসে আমাকে হেল্প করে, প্লাস হচ্ছে আমরা দুজন মিলে ওকে কুলে নিয়ে আসি, রিক্সা উঠে দিব এরকম ভেবে। কিন্তু ঠিক সেই সময়ে ও হচ্ছে আমাদের হাতে দাপিয়ে মারা যায়। ওর বুলেটটা লেগে মাথার চামড়া চুমড়া সব উড়ে গেছিলো, বাট হচ্ছে আপনার যে মাথার হাড়গুলো ভেঙে গেছিলো, যার কারণে আমাদের হাতে দাপিয়ে মারা যায়। এটা সবচেয়ে আরেকটা মর্মান্তিক ঘটনা। তারপরে এভাবে চলে যায় অনেকটা সময়। ও সবাই বলা করতেছিল এরকমটা যে ও মারা গেছে, কিন্তু আমাদের কথা ছিল এটাই যে আপনার মেডিকেল নিয়ে যান, তারপর দেখেন কিছু হয় কি না। তারপর হচ্ছে এভাবে চলে যাওয়ার কিছুক্ষণ সময়, যখন প্রায় 4টা বাজবে, হয়তো বা 4টা বাজে আর কি, ঠিক সেই সময়টাতে আমি হচ্ছে আপনার বর্তমান মীরমুগ্ধ চত্বর নামে পরিচিত যে ফ্রন্ট জায়গাটা উত্তরাতে, সেখানে ছেলেটা দাঁড়িয়ে ছিল। আমি হচ্ছে আপনার স্পোর্টস মার্কেট আমির কমপ্লেক্সের পাশে ছিলাম, এই পাশে অনেক ছাত্র ভাইরা ছিল রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে। তো ওই ছেলেটা যখন দাঁড়িয়ে আছে, তখন ডিরেক্ট একটা গুলি এসে শরীরে লাগছে, মাটিতে লুটিয়ে পড়ছে। দেখলাম এটা কেউ খেয়াল করে নাই। তো হচ্ছে আমার চোখে এটা পড়ছে, পড়ার পর আমি একটু মানে যাবো ওর কাছে হেল্প করার জন্য, তখন আমি দূরে যাচ্ছিলাম ওর কাছে, কিন্তু আমি তখন যেতে পারি না যেতে পারার কারণ হচ্ছে এটাই, ঠিক সেই সময়টাতে একটা গুলি এসে আমার ঢানাতো লাগে। এখানে আমি গুলি বিদ্ধ আমি সেই চিন্তা করতেছি না, বাট আমি গুলি খাওয়ার পর আমি নিজের এনার্জি দিয়ে দৌড়ে যাচ্ছিলাম রিক্সার উদ্দেশ্যে। আর ছাত্র ভাইদের বলতেছিলাম ওখানে একটা ভাইয়া গুলি খেয়ে পড়ে আসছে, ওকে আপনারা একটু হেল্প করেন। এরকমটা বলার পর হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল শাকিল নামে, তো সে আমাকে ধরার পর ছাত্র ভাইদের বলে যে ও আমার ফ্রেন্ড লাগে, ও যদি আমার সাথে থাকে তাহলে কোনো প্রবলেম হবে না, জাস্ট আপনার যে কোনো একজন ছাত্র ভাইরা আসেন ওকে ভর্তি করানোর জন্য মেডিকেল। যত আমরা কেউ ছাত্র না, সেখানে আমাদের পাওয়াটা একটু কমই থাকবে, সেক্ষেত্রে আপনার কেউ একজন আসলে হয়তো একটু সুবিধা হবে। তারপর একটা ছাত্র ভাই আমাদের সাথে আসে, ঠিক সেই সময়টাতে একটা ভাইগোলা ভাই আসে আমাকে নেওয়ার জন্য আর কি। তো আমরা সেই বাইকটাতে বসি 4 জন, তো মানে আজে গেজে করে বসে আর কি। বসার পর একটা কিসেন্ট উত্তরাতে কিসেন্ট নামের পরিচিত কোন এক মেডিকেল আর কি, সেখানে আর কি আমরা যা ভর্তি হই। তারপর হচ্ছে এখানে আধা ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট নেয় ওরা, নেওয়ার পর হচ্ছে ব্লাড অফ করে। তার হচ্ছে আপনার আনুমানিক 1.5 ঘন্টা পর হচ্ছে 4তলায় নিয়ে যায় বেন্টিসটা আবার রিপ্লে খুলে জাস্ট বুলেটটা বের করতে। এখন আমি নার্ভাস যে বুলেটটা মানে বের করতে গিয়ে আমার হাতের রগগুলো কেটে ফেলছে নাকি বুলেট ঢুকিয়ে কেটে গেছে, আমি এখনও শিওর না। তো ঠিক সেই সময়টা তো হচ্ছে আপনার ওরা বুলেটটা বের করার পর ওরা যখন বুলেটটা বের করছে, তখন আপনার ব্লাডগুলো ছিঁড়ে দিয়ে আমার শরীরের উপর দিয়ে গিয়ে একটা নার্সের শরীরে লাগছে। তো আপনার ডাক্তারি অবস্থা দেখে বলতেছে ওর তো হাতের অবস্থা খুবই খারাপ, ওকে নিটুর পঙ্গুতে নিয়ে যেতে হবে, ওখানে রগের কাজ করা হয়। তো একটা কাগজ ওরা সিগনেচার দিয়ে দিয়েছে নিটুর উদ্দেশ্যে। তো মূলত হচ্ছে ওদিনকার রাস্তার অবস্থা এতটাই মর্মান্তিক ছিল যে আমরা নিটুরে যাবো এরকম কোনো সিচুয়েশন ছিলই না। আপনার চলতেছিল কোনো অ্যাম্বুলেন্স, না চলতেছিল কোনো সিএনজি। তারপর হচ্ছে আপনার ওরা বুলেটটা বের করতে 2000 টাকা নিয়ে, স্যার ওটা হচ্ছে বেসরকারি মেডিকেল। তো আমি একটা ট্রলিতে শুয়েছিলাম, তার কিছুক্ষণ পর একটা খুব সহজ অটোরিক্সা পেয়ে যায় আর কি, মানে অনেকটা খোঁজাখুঁজি পর আর কি, এতটা সহজে না, একটা অটোরিক্সা পেয়ে ঢাকা মেডিকেলে যায় আর কি। যার পর দেখি যে ওখানে আমার চোখ গুলিবিদ্যারও অনেক ভাইরা ছিল, যেখানে ওদেরকে ডাক্তার ঠিকমতো দেখতেছে না। আমার তো গুলি লাগছে হাতে, কারো তো বুক দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে, তাদের ঠিকমতো দেখতেছে না, পড়ে আছে মাটিতে লুটিয়ে আছে, বা কেউ দাপড়া যাচ্ছে, কেউ আবার চোখ মুজে অফ হয়ে আছে, বা হয়তো বা কেউ মারাও গেছে, ওদেরকে ঠিকমতো দেখতেছেন, সেখানে আমাকে কী করে দেখবে। তারপরে এভাবে প্রায় 1 ঘন্টার মতো ট্রলিতে শুয়ে মানে কাঁদতে কান্নাকাটি করছি। তারপর আমার আব্বু আম্মু অনেক চেষ্টা করে একটা সিএনজি পায়, সেই সিএনজি তো হচ্ছে আমার চেয়েও আরও অল্প বয়স একটা ছেলে, ওর চোখে ছিঁড়াগুলি লাগছে, ওর চোখ 2 চোখেই বেন্ডিশ করা, ওর হয়তো বা কোনো এক পরিচিত সিএনজি আলা হবে আর কি। তো আমরা ওই ছেলেটা আমার আব্বু আম্মু অনেক রিকোয়েস্ট করে ওদের সাথে আমাকে নিয়ে চলে। তো আমরা ওই সিএনজিতে উঠে জাস্ট হচ্ছে আপনার চক্ষু বিজ্ঞান নামে পরিচিত কোনো এক মেডিকেল, সেখানে যায় আর কি। ও হচ্ছে মূলত ওই মেডিকেল যাবে, যত সিএনজিটা হচ্ছে ওদের, সেখানেও তো এখানে আমি আর জোর করলে কোনো লাভ নেই, ওদের উদ্দেশ্যে যেতে হবে আমাকে। তো মূলত হচ্ছে আমাকে রওনা দেওয়া হয়, আমরা রওনা দিয়ে হচ্ছে চক্ষু বিজ্ঞান নামে পরিচিত কোনো এক মেডিকেল। যত সিএনজিটা এটা ওদের আনা ছিল, এটা আমাদের ছিল না, সেই ক্ষেত্রে জাস্ট ওদের সাথে আমাকে একটু হেল্প অনুযায়ী নিচ্ছে আর কি। তো ওদের উদ্দেশ্যে যেতে হবে, এটাই স্বাভাবিক। তারপর আমরা ওই মেডিকেলে যাওয়ার পর ওরা হচ্ছে আমাকে মানে স্লিপটা আমার ফ্রেন্ড ওদের দেখানোর পর ওরা দেখে বলতেছে যে এই কাজ তো আমাদের দ্বারা হবে না, আমরা হয়তো সর্বোচ্চ নাকি পারবো একটা ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিতে, যত উনি মানে অনেক কান্নাকাটি করতেছে ব্যথায় আর কি। তো ঠিক সেই পর্যায়ে আমাকে একটা ব্যথার ইঞ্জেকশন দিয়ে দেয়, আমাদেরকে হৃদরোগে যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা দিতে বলে। তো আমরা তখন খুব সহজে আর কি একটা মানে ভিড়ে একটা সিএনজি পেয়ে যাই, সিএনজি পেয়ে হৃদরোগে চলে যাই। তো হৃদরোগে যাওয়ার পর দেখি যে খুবই মর্মান্তিক ঘটনা, অনেক ভাইয়ের এখানে পড়ে আছে গুলিবিদ্ধ হয়ে, কারো হাড়টার ভেঙে গেছে, এরকম অবস্থায় আছে।
তারপর এক পর্যায়ে আমি যে ডাক্তার মানে একটা ফ্লোরে আমাকে শুয়ে দেওয়া হয়। তারপর আমরা স্লিপটা দেখানোর পর বলতেছে যে আমার একটা মেডিসিন স্লিপ দিয়ে বলতেছে এই মেডিসিনগুলো নিয়ে আসেন, ওনার ট্রিটমেন্ট করা হবে, আমার ফ্রেন্ডকে বলতেছে আর কি। তারপর আপনার ওই দিনে মানে রাস্তার অবস্থা এতটাই মর্মান্তিক ছিল যে আপনার মিরপুর বা কোনো জায়গার কোনো ফার্মেসি খোলা ছিল না, বা খোলা ছিল না কোনো মেডিকেলের ফার্মেসি। আমার ফ্রেন্ডরা মেডিসিনগুলো পেতে একটু লেট করে ফেলে প্রায় 2 ঘন্টার মতো। তো ওরা হচ্ছে আমরা যখন ওখানে পৌঁছে আপনার মানে 7টা বা 7:30 বাজবে, তো ওরা মেডিসিনগুলো পেয়ে যায় প্রায় 10টার দিকে আর কি। তখন এসে মেডিসিনগুলো ডাক্তারকে দিয়ে বলতেছে ওনার ট্রিটমেন্ট করা হোক। তখন ডাক্তার হচ্ছে আমার মেডিসিনগুলো পেয়ে ওরা বলতেছে যে আমরা 2 দিন যাবত ট্রিটমেন্ট করতেছি, আপনার হচ্ছে রাত্রে 2টা 2:30 রাত জেগে আর কি ট্রিটমেন্ট করতেছে, আমরা আজকে কোনো ট্রিটমেন্ট করবো না, আমরা চলে যাব। তো আমার খুবই ব্যথা লাগতেছিল, খুবই পেন লাগতেছিল, মানে এত ব্যথা লাগতেছিল যে আমার কাছে মনে হইতেছিল আমার পিছনে ফেল আসা 19টা বছরের কষ্ট যেন আমার প্রতিটা মিনিট বয়ে যাচ্ছে। তো আমি জাস্ট পারতেছিলাম না যে মানে শুয়ে থাকা অবস্থায় লাভ দিয়ে যে ডাক্তারের পায়ে ধরে বলতে আমাকে একটু দেখেন। তো আমি ওদের অনেক রিকোয়েস্ট করি, কিন্তু আমার কোনো কথা ওরা শুনে না বা কোনো রিপ্লাই দেয় না। তারপর আমি এক পর্যায়ে বলি যে তাহলে অন্তত আমাকে একটা অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেন, যেটা থেকে আমি এই ব্যথা থেকে মুক্তি পাই। যদি আপনি এটা না করেন তাহলে আমাকে মেরে ফেলার মতো একটা ইঞ্জেকশন দেন যে আমি মারা যায়, আমার এই পেন আর ভালো লাগতেছে না। কিন্তু আর আমার কোনো কথাই শুনে না, ওরা ওদের মতো চলে গেছে। তো এক পর্যায়ে আমাকে একটা জাস্ট বেড দেয় আর কি। তো সেই 5 তারিখে আমি একটা বেড পাই। তো আমি বেডে পেয়ে মানে শুয়ে সারা রাত কাঁদতেছি, কান্নাকাটি করতেছি, ঘুম তো না এটা প্রশ্নের বাইরে। আমি সারা রাত খুবই ব্যথা যন্ত্রণা, আমি কী বললাম যে আমার কাছে এরকম লাগতেছে যে আমার ফেল আসা পিছনে 19টা বছরের কষ্ট যেন আমার প্রতিটা মিনিট বয়ে যাচ্ছে, এরকম ফিল হইতেছে আমার কাছে। তো এক পর্যায়ে আমি সারাতে ভাবে শুয়ে থাকি। তারপর আমার আম্মু বলতেছে যে 6টা বাজে ডাক্তার আসবে, 7টা বাজে আসবে। প্রতি ঘন্টাতে আমি কান্নাকাটি করতেছি, জিজ্ঞেস করতেছি যে কোথায় ডাক্তার, তুমি বললা তো 6টা বাজে 7টা বাজে আসবে, কোনো ডাক্তার তো আসতেছে না, প্রথম আমাকে দেখতেছে না, তো ডাক্তারটা কোথায়? তো আমার আম্মু আমাকে সান্ত্বনা যে এখনই চলে আসবে বা কিছু। তারপর সরকারি মেডিকেলের নিয়ম হচ্ছে আপনার রাত্রে হচ্ছে 8:30 থেকে 9টার ভিতর চলে আসবে, কিন্তু ওই দিন আপনার সব ডাক্তার আছে 10টার পরে। এসে রাউন্ডে নামে পরিচিত একটা অপশন আছে ওদের, সেখানে ওরা ঘোরাঘুরি করতেছে। তো আমার এই কান্নাকাটি দেখে খুবই জোরে আমি কান্নাকাটি করতেছিলাম, এটা দেখে একটু আসতে এসে আমাকে দেখে আমার আম্মুকে জিজ্ঞেস করতেছে কী হয়েছে। তো আম্মু বললো যে ওর হাতে গুলি খাইছে। তখন আমার হাত দেখে বলতেছে ওর তো হাতের অবস্থা খুবই সিরিয়াস, ওকে অপারেশন থিয়েটারে রুমে নিয়ে আসো। তো মূলত ওই কিসেন্টে আমি জিজ্ঞেস করছিলাম যে ডাক্তার আমার কি হাতটা বাঁচানো যাবে? তো ওরা বলছিল যদি 8 ঘন্টার ভিতরে ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে হয়তো আপনার হাতটা বাঁচানো যেতে পারে। কিন্তু ওরা ট্রিটমেন্টটা নিচ্ছে প্রায় 17 থেকে 18 ঘন্টা পর আর কি, যেখানে 8 ঘন্টার ভিতরে ট্রিটমেন্ট নিতে বলছিল ওরা, বাট ঠিক সেই সময় যে ট্রিটমেন্ট নেয় না। আমি অনেক চেষ্টা করছি ট্রিটমেন্ট পাওয়ার আসে, কিন্তু ওরা ট্রিটমেন্ট আমাকে দেয়নি আর কি, ওরা চলে গেছে। তো এক পর্যায়ে আমাকে অপারেশন থিয়েটার রুমে নেওয়া হয়, প্লাস আমার গার্ড দিয়ে ইঞ্জেকশন দেওয়ার পর হচ্ছে আমার হাতটা কাটার পর আমার আব্বুকে ডেকে নিয়ে যেয়ে দেখে বলে যে মানে রক্ত সব বের করে ফেলছে আর কি, দেখে বলে যে ওর তো হাতটা রাখা যাবে না, রগগুলো সব মারা গেছে, যদি হাতটা রাখেন তাহলে হয়তো বা সর্বোচ্চ 2.5 থেকে 3 মাস পর সরাসরি ইনফেকশন হয়ে যাবে, প্লাস ও মারাও যেতে পারে। তখন ডাক্তার হচ্ছে আপনার সন্ধ্যা 7টা বা 6:30 বা 7টার দিকে এসে আব্বুকে বলতেছে যে আমরা সারাদিন ভেবে দেখলাম এটা আমাদের দ্বারা হয়তো বা সম্ভব হবে না, আমরা এটা কিছু করতে পারবো না, আপনি নিটুর পঙ্গুতে নিয়ে চলে যান, দেখেন ওখানে প্লাস্টিক সার্জারির মাধ্যমে কিছু হয় কিনা। তো এক পর্যায়ে হচ্ছে আমার আব্বু ডাক্তারকে বলতেছে যে আপনি সারাটা দিন এভাবে বেডে পড়লো, তখন কিছু এসে বললেন না, এখন এসে বলতেছেন যে নিয়ে যেতে, এটা কেমন বলতেছেন? এই সিরিয়াস রোগী নিয়ে চলে যেতে বলতেছেন, অথচ সারাটা দিন যখন পড়েছিল তখন কিছু বললেন না, এখন এসে বলতেছেন নিয়ে চলে যেতে। তারপর বললো যে আমরা ভেবে দেখলাম এটা আমাদের দ্বারা হবে না। তো মূলত ওই ডাক্তাররা জাস্ট পারতেছে না আমাদের ঘাড় ধরে বের করে দেওয়ার জন্য আর কি, এটাই ছিল লাস্ট অপশনটা। তো তারপর এক পর্যায়ে আমরা বেরিয়ে যাই ওই নিটুর উদ্দেশ্যে। তো আমরা একটা সিএনজি নিয়ে নিটুর পঙ্গুতে চলে আসি। তারপর হচ্ছে একটা ডাক্তার এসে আমাকে দেখার পর বলতেছে যে ওকে আজকে নিয়ে চলে যান, ওর কাজ করা হবে কালকে নিয়ে আসেন। তো আমরা বলতেছি কী বলেন এইসব, এই রুগী নিয়ে আমরা এখন কোথায় যাবো? একটা বেড দিন অন্তত করে শুয়ে রাখি, আপনার প্রয়োজনে কালকে দেখেন। বলতেছেন না, ওকে কালকে নিয়ে আসেন, কালকে দেখা হবে, আজকে নিয়ে চলে যান। তারপর আমার আব্বু অনেকক্ষণ মাথায় হাত দিয়ে বসে থাকার পর একটা চিন্তা করার পর হচ্ছে ওই মেডিকেলে আপনার 5 জন আনসারকে একত্রিত করার পর বলতেছে যে ওকে একটু একটা বেড বা একটা মানে ভর্তি করার একটু ব্যবস্থা করেন আপনারা প্লিজ। তো ওরা বলতেছে যে যেখানে ডাক্তারাই ভর্তি করে নাই সেখানে আমরা আনসার হয়ে কীভাবে ভর্তি করাবো? তো আব্বু বললো যে যত আপনারা এখানে অনেকদিন যাবো জব করেন, সেক্ষেত্রে আপনাদের সবার একটা রিকোয়েস্ট ডাক্তার মানবে, এটাই স্বাভাবিক। তারপর এক পর্যায়ে বলে যে ঠিক আছে আমরা রিকোয়েস্ট করবো বা আমরা ওকে ভর্তি করাবো, তবে আমাদেরকে 2000 টাকা দিতে হবে। মূলত এটা একটা সরকারি মেডিকেল, যেখানে আমাদের সম্পূর্ণ ট্রিটমেন্ট বা সম্পূর্ণ সব কিছু ফ্রিতে পাওয়ার কথা। যেই দেশের মানুষের জন্য আমরা আন্দোলন করলাম বা আমি গুলিবিদ্ধ হইলাম, যেখানে আমার একটা অঙ্গ চলে গেছে, সেখানে আমাকে মানে একটা মেডিকেল, যে সরকার একটা মেডিকেল ভর্তি হওয়ার জন্য 2000 টাকা ঘুষ চাচ্ছে। তারপর এক পর্যায়ে আমার আব্বু রাজি হয়ে বলে ঠিক আছে আপনারা বেড দেন, ওকে ভর্তি করাবো। তারপর বললো ঠিক আছে দাঁড়ান। তারপর ওরা ডাক্তার রুমে যাওয়ার পর হচ্ছে 5-6 মিনিটের মতো ওরা মানে ওদের ভিতরে কথা বলে বেরিয়ে এসে বলে যে ওকে বেড দিবে, ভর্তি করাবে, আমাদের টাকা দেন। তো আমার আব্বু অনেক রিকোয়েস্ট করে 1000 টাকা ওদের দেয়, কিন্তু ওরা এটা মানে না আর কি। তারপর এক পর্যায়ে অনেক কষ্ট করে মানানোর পরও ওরা খুশি না আর কি, বেজার মুখে 1000 টাকা নিয়ে চলে যায়। তখন 3টা ডাক্তার এসে আমাকে দেখাশোনা করে আমার হাতে ছুরি দেখা করে বলতেছে যে আপনার এই হাতে কোনো ব্যথা অনুভব হচ্ছে? তখন আমি ওদের বললাম যে না, আমার কাছে এরকম কিছু লাগতেছে না যে আমি কোনো ব্যথা পাচ্ছি।
তারপর যে ওরাও সেম অ্যান্সারটা দিল, তাহলে ওনার হাতটা কেটে ফেলতে হবে। তারপর আমার আব্বা আম্মু সেম আগের মতো কান্নাকাটি করে বলতেছে কী বলেন এইসব, হাত কেটে ফেলতে হবে, ও লাইফটা পুরো আছে কে দেখবে, প্রয়োজনে আমার গ্রামে যতটুকু জমি আছে লাগলে আমি পুরোটা বিক্রি করে এনে আপনাদেরকে টাকা দিয়ে দিব, তারপর ওনার হাতটা একটু বাঁচিয়ে দেন। তো অনেক কিছু বলার পর ওরা অ্যান্সারটা দিল যে মৃত ব্যক্তি কখনো বাঁচানো সম্ভব হয় না। তো এরকম একটা অ্যান্সার শোনার পর এখানে আর কারো বুঝতে বাকি রয় না যে হাতটা হয়তো বা রাখাই যাবে না। তারপরে ভাবে চলে যায় 6 তারিখের দিনটা রাত 12টার পর অপারেশন করে, আমার 7 তারিখ আর কি, 7 তারিখ রাত 12টার পরে অপারেশন করে আমার হাতটা কাটা। আপনার এই যে 5 তারিখ থেকে যখন গুলিবিদ্ধ হয়েছে তখন থেকে 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত একটু মন খারাপ হয়েছে বা অনেক চিন্তা করছি। মানে আমি এরকমটা বলছি আমার আব্বা মুখে, যদি আমার হাতটা কেটেই ফেলতে হয় তাহলে আমি বাঁচবো না, আমি হয় নয় এই নিজের ইচ্ছা মারা যাবো, নয়তো বা কোনো কারণে আমি বাঁচতে চাই না এক হাত ছাড়া আর কি। অনেক মানে একদিক দিয়ে অনেক মানসিক চাপ দিতেছিল যে এক হাত ছাড়া পরবর্তী জীবনটা কীভাবে চলবো, হয়তো এখনই জব করে চলতে হয়। তারপর একদিক দিয়ে আবার স্ট্রং হতে লাগলাম 7 তারিখের পর থেকে, যখন দেখলাম যে দেশের মানুষ আমাদের পাশে আছে, আমাদের পাশে পরবর্তী সময় থাকবে এরকম আশ্বাস দিতেছে, প্লাস হচ্ছে আমাদেরকে দেখতেছে, তখন আবার নিজেকে একটু স্ট্রং করতে লাগলাম, নিজেকে হার্ড করতে লাগলাম। তারপর হচ্ছে আপনার মূলত হচ্ছে প্রথমে তো 2-3 দিন একটু ভেঙে পড়লো, পরবর্তী সময় নিজেকে আবার একটু স্ট্রং করতে 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 এখন মোটামুটি অনেক স্ট্রং হয়ে গেছে। আমার যেই হাতটা আছে সেটা হচ্ছে আমার বাবা মা, আর আমার যেই হাতটা নেই আমি এটা কিন্তু এখন ফিল করি না যে আমার একটা হাত নেই। আমি এরকমটা ভেবে আমার পরবর্তী সময়টা কাটিয়ে দেবো বা এখনও কাটাইতেছি যে আমার যে হাতটা নেই, যত দেশের মানুষ আমাদেরকে দেখতেছে বা পরবর্তী সময় দেখবে, আর যদি আমাদেরকে দেখে তাহলে আমি এরকমটা অবশ্যই মনে করবো যে আমার যে হাতটা নেই সে হাতটা হচ্ছে আপনারা সবাই এই দেশের মানুষ, এই পুরো বাংলাদেশ। আমরা কোনো স্বৈরাচারকে দেশ শাসন করতে দিব না, কোনো খুনিকে দেশ শাসন করতে দিব না। যদি প্রয়োজনে তো আমার মরতে হয় তাহলে আমি মরতে রাজি আছি। আমি কিন্তু ওই আপনার প্রথমে যে আন্দোলনটা ছিল 5 তারিখের আগে বা 5 তারিখ পর্যন্ত, আমি সেই আন্দোলনটাতেও এরকম ভেবেছিলাম যে হয়তো মরবো নয়তো বিজয় নিয়ে ঘরে ফিরবো। আমার মরণটাকে আমি এরকমভাবে হাট করেছি, সামনে স্বাধীনতা পিছিয়ে পুলিশ বাহিনী, আমরা যাব কোথায়? আমরা অবশ্যই সামনে যাব, আমরা পিছু পা হতে এখানে আসিনি। প্রয়োজনে মারা যাবো, কিন্তু যদি মারা যায় তো যাবো, কিন্তু যদি না মারা যায় তাহলে বিজয় নিয়ে ঘরে ফিরবো। এটা হচ্ছে মূল উদ্দেশ্যটা। যদি প্রয়োজনে আবার ডাক করে আবারও নামবো, যদি তাতে মরতে হয় এটা মরতে রাজি আছে। যেহেতু আমার একটা ঢাইনা চলেই গেছে, সেই ক্ষেত্রে কিন্তু মানে আমি মনে করি যে আমার এই লাইফটা মোটামুটি একটা ভালো একটা ডাউন হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, মনোবল অনেক হার্ড আছে, অনেক স্ট্রং আছে, তারপরও কিন্তু মেনে নিতে হবে যে আমি মোটামুটি একটা ডাউন হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে যদি সরকার আমাদের যোগ্যতা অনুযায়ী আর কি, বা আমরা যারা গুলিবিদ্ধ হয়েছি, যাদের অঙ্গ চলে গেছে, যারা শহীদ হয়ে গেছে, তাদের তো অবশ্যই দেখবে এটা স্বাভাবিক, এটা ধরতে হবে যে ওদের দেখতে হবে 100%। তবে আমরা যারা অঙ্গহানি হয়েছি বা আমরা যারা মোটামুটি একটা ভালো আহত হয়ে গেছি, তাদেরকে যোগ্যতা অনুযায়ী সরকার যদি একটা চাকরি বাকরি দিয়ে দেয় আর কি, যে সাধারণ একটা চাকরি হলেও চলবে, পরবর্তী জীবনটা যদি ডাল ভাত খেয়ে কাটাতে পারি, জাস্ট এতটুকু একটা অনুরোধ আর কি সরকারের কাছে। এটা স্বাধীন দেশ, আমরা সবসময় চাইবো সবাই সবার স্বাধীন মতো চলুক, সবাই সবার মুখ ফুটে কথা বলুক, বুক ফুলে চলবে, মুখ ফুটে কথা বলবে, প্লাস সবাই সবার অধিকার নিবে, এটা স্বাভাবিক। এই স্বাধীন দেশে কেন মানুষের পালিয়ে বাঁচতে হবে? স্বাধীন দেশে কেন মানুষের চুপ থেকে বাঁচতে হবে? যদি কোনো সরকার আবার দ্বিতীয়বার ক্ষমতায় এসে দেশকে স্বৈরাচারের দিকে ঢেলে দেয় বা দুর্নীতি শুরু করে দেয় বা আপনার দেশে অশান্তি শুরু করে দেয়, তাহলে তার বিপরীতে আমরা আবারও নামবো। বা যদি কেউ নামে বা না নামে সেটা আমার দেখার প্রয়োজন নাই, কিন্তু আমি এতগুলো অবশ্যই আবার নামবো। আমরা কোনো স্বৈরাচারকে দেশ শাসন করতে দিব না, কোনো খুনিকে দেশ শাসন করতে দিব না। যদি